সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে সমন্বয়কদের খাওয়ার ছবি প্রকাশ করেন ডিবি হারুন। তাকে পদ থেকে সরানোর নির্দেশ শেখ হাসিনার। ট্রাইব্যুনালে কাদের কামালের কল রেকর্ড। ডিবির জায়গায় সে অন্য আরেকটা দায়িত্ব দেবে। আপনার পুলিশ পোস্ট ডিমোরালাইজ, সব ডিমোরালাইজ হয়ে যাবে। সেটি আমিও কাজ করাতে পারছি। জন্মদিনে আরাফাত রহমান কোকোর সমাধিতে শ্রদ্ধা। স্বাধীনতার ঘোষক জিয়ার পরিবারের উপর নির্যাতন চালিয়েছে পলাতক শেখ হাসিনা, অভিযোগ রিজভীর। তার যে জনপ্রিয়তা সেটাকে আপনার মুছে দেওয়ার জন্য এমন কোনো কৌশল নাই যেটা করেননি সাবেক পলাতক স্বৈরাচারিণী শেখ হাসিনা। গ্যাস সংকটে নাকাল মানুষ। চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি, বিপাকে পরিবহন চালক মালিকরা। 12 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা পাম্পে সিরিয়ালে থাকি স্যার, গ্যাস পাচ্ছি না, কোম্পানিরও ইনকাম কম নিচ্ছে না। এখানে এসে ঘন্টা 2 ঘন্টা বসে আছি, এখন কখন গ্যাস পাবো এখনো তো নিশ্চিত না। প্রেশার নাই, লাইনে গ্যাস নাই, তারা করতে দিব, তারা লাইনে থাকলে না আমরা গ্যাস দিব। বৃষ্টি জলাবদ্ধতায় বেহাল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ। প্রতিদিন তীব্র যানজটে নাকাল এই পথে চলাচলকারীরা। স্থায়ী সংস্কার চান চালক যাত্রীরা। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জুলাই আন্দোলনের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তুলে নিয়ে ডিবি কার্যালয়ে খাবার খাইয়ে সেই ছবি প্রকাশ করায় তৎকালীন ডিবি প্রধান হারুন অর রশিদকে পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় ছবি প্রকাশ করা হয়েছিল বলে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান ও হারুন অর রশিদের ফোনালাপে এই তথ্য উঠে এসেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কাদের ও আসাদুজ্জামান খান কামালের ফোনালাপ উপস্থাপন করে প্রসিকিউশন। ডিবি থেকে হারুনকে সরিয়ে দিলে পুলিশ বাহিনীর মধ্যে শৃঙ্খলা নষ্ট হতে পারে এমন শঙ্কার কথা শোনা যায় ফোনালাপে। সে সময় ডিবি প্রধান হারুন জানান, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই সমন্বয়কদের খাওয়ানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এতে বিরক্ত হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তখনকার ডিবি প্রধান হারুনকে পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন। এর আগে ট্রাইব্যুনালে শেখ হাসিনার সঙ্গে ওবায়দুল কাদের ও হাসান মাহমুদের ফোনালাপ দাখিল করা হয়। আজ ওবায়দুল কাদের সহ 7 জনের মামলায় সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন করবেন প্রসিকিউশন। যেহেতু প্রাইম মিনিস্টার এইভাবে বলতেছেন, আমি তখন এইটাই সিদ্ধান্ত নিয়েছি, ওনার টেক্সটটা পাল্টে ডিএমপিতেই থাকবে, অ্যাজ ইট ইজ থাকবে, শুধু ডিবির জায়গায় সে অন্য আরেকটা দায়িত্ব দেবে। আপনার পুলিশ পোস্ট ডিমোরালাইজ, সব ডিমোরালাইজ হয়ে যাবে। সেটি আমিও কারো দিয়ে কাজ করাতে পারছেন। আপনি যা ফিল করেন, হ্যাঁ, সেটা আপনি দয়া করে আমার সাথে বলতেছেন, এটা আপনি নেত্রীকে বলে দিকে। আমি বলছি একটু চিন্তা করতে হবে। হারুন, কি তুমি একটু নেত্রীও তো বিরক্ত হয়েছে। তোমার প্রত্যেকদিন বলতেছিলাম তুমি ভালো করতেছি, করতে আবার খাওয়াই ওইসব কেন? না, এ খাওয়ার ডিসিশনটা কে দিয়েছে স্যার? আমার স্বরাষ্ট্রমন্ত্রী, আমার এসবির চিফ, এরা দিয়েছে খাওয়ানোর জন্য। ছবিটা নিজের কাছে রাখিয়া দিবা। না, ওনারা তো বলছে প্রকাশ করার জন্য স্যার। মনির স্যার এসবির চিফ স্যার জিজ্ঞাসা করেন স্যার, মনির স্যার বলছি কিনা। আমরা যা করছি স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি নির্দেশই করতে, আর বাইরে এক বিন্দু করে আপনি প্রমাণ নেন। তারা তো এটা এখন স্বীকার করে না, স্বীকার করেন না, স্বীকার করেন না, আপনি জিজ্ঞাসাবাদ করেন। কিছু ছেলেদেরকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হলো, আটক করা হলো, নির্যাতন করা হলো, আবার তাদের সাথে খাবারের ছবি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেওয়া হলো। যখন পাবলিক এইটার ব্যাপারে ভয়ঙ্কর রূপে সমালোচনা শুরু করলো, তখন সরকার হারুনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা গেছেন আরাফাত রহমান কোকো। খালেদা জিয়ার ছোট ছেলের জন্মদিন উপলক্ষে সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রয়াত ক্রীড়া সংগঠক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদদের নিয়ে শ্রদ্ধা জানান রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনা স্বাধীনতার ঘোষক জিয়ার পরিবারকে নানাভাবে নির্যাতন করেছে। মুক্তিযোদ্ধার পরিবার বলেই জিয়াউর রহমানের উত্তরসূরিদের পরিকল্পিতভাবে ধ্বংস করার চেষ্টা করে ফ্যাসিবাদী সরকার। রিজভী বলেন, জিয়া পরিবারের দেশপ্রেম কোনোভাবেই মেনে নিতে পারেনি শেখ হাসিনা। মায়ের কোলে সন্তানের লাশ, এটা যে কত বড় হৃদয় ভাঙা একটি ঘটনা সেটা বলা যাবে না। সে একটি পরিবারকে নানাভাবে পর্যুদস্ত করার জন্য জনগণের মধ্যে তার যে উপস্থিতি এবং তার যে জনপ্রিয়তা সেটিকে আপনার মুছে দেওয়ার জন্য এমন কোনো কৌশল নাই যেটা করেননি সাবেক পলাতক স্বৈরাচারিণী শেখ হাসিনা। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সেপ্টেম্বর থেকে বিভাগ ভিত্তিক লং মার্চের ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য। আর নভেম্বরে রাজধানীতে মহাসমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন এই জোট। ১১ দলীয় ঐক্যের মুখপাত্র হামিদুর রহমান আজাদ জানান, বিরোধী দল সংসদ এবং রাজপথে সমানভাবে সরব ও অনড় অবস্থানে থাকবে। জামায়াত নেতারা মনে করেন, জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া শক্তিশালী গণতান্ত্রিক ভিত তৈরি করা সম্ভব নয়। সরকারি দল জুলাই আর গণভোট নিয়ে প্রতারণা করেছে বলেও অভিযোগ তাদের। দেশের স্বার্থ আগে, তারপরে অবভিয়াসলি আমরা কাউকে ক্ষতিগ্রস্ত করতে চাই না, কিন্তু আমরাও ক্ষতিগ্রস্ত হতে চাই না। একসাথে সংসদ আর রাজপথে সরব জামাতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। মূল দাবি জুলাই সনদ ও গণভোটের গণরায়ের বাস্তবায়ন। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন থেকেই সংবিধান সংস্কার পরিষদ গঠন সহ জুলাই সনদ বাস্তবায়নে নিজেদের অবস্থান তুলে ধরেছে এই জোট। দেশ জুড়ে বিভাগীয় সমাবেশও করেছে জামাত এনসিপির ১১ দলীয় ঐক্য। সংসদে সরকারি দল প্রস্তাবিত সংবিধান সংশোধন কমিটি প্রত্যাখ্যান করেছে বিরোধীরা। জোটের শীর্ষ নেতারা বলছেন, যে কোনো মূল্যে গণরায় বাস্তবায়নে তারা সোচ্চার থাকবেন। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ শেষে বিভাগীয় লং মার্চের ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য। এরপর নভেম্বরে ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন তারা। ৭টা বিভাগে সাকসেসফুলি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিপুল পরিমাণে সাড়া দিয়েছে। জাতীয় সমাবেশ ঢাকায় করার চিন্তা ভাবনা করেছি এবং একটি ধারাবাহিক আন্দোলনের দিকে আমরা যাচ্ছি। ঢাকায় আমাদের একটা মহাসমাবেশ হওয়ার কথা, সর্বশেষ হবে। দিস ইজ এ ভেরি আপনার অ্যাজ ইউজুয়াল প্রসেস অফ এ মুভমেন্ট, সেটাই আমরা করছি এবং আমরা আশা করছি যে সরকার এই জিনিসটা দেখবেন আর কি। আনুপাতিক হারে আসন নির্ধারণের মতো ঐক্যমত কমিশনে উত্থাপিত জামাতের বেশ কয়েকটি প্রস্তাবে বিএনপির নোট অব ডিসেন্ট ছিল। সেই নোট অব ডিসেন্ট সহ স্বাক্ষরিত জুলাই সনদ ও গণভোট কৌশলে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে দাবি বিরোধী জোটের। তাই গণভোটের বিপুল রায় বাস্তবায়নের লক্ষ্যে কঠোর অবস্থান ধরে রাখা হবে বলে জানিয়েছেন জামাত নেতারা। জনগণকে সাথে নিয়ে সরকারকে এই মেসেজ দিতে চাই, এই গণভোটের রায় বাস্তবায়ন করা ছাড়া রাজনৈতিক সংকটের সমাধান হবে না। জাতীয় সংসদের ভিতরেও এসব বিষয় নিয়ে আমরা কথা বলছি, চেষ্টা করছি এবং একই সাথে আমরা যারা এই আন্দোলনে ছিলাম ১১ দলীয় ঐক্য জোট, তারা আমরা ফিল্ডে আসছি এবং এটা একটা রাজনৈতিক প্রক্রিয়া। জন আকাঙ্ক্ষার পক্ষে বিরোধী ঐক্য সোচ্চার থাকবে উল্লেখ করে তারা বলছেন, নতুন করে আর কাউকে স্বৈরাচার বা ফ্যাসিস্ট হতে দেয়া হবে না। সেজন্যই গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদের বাস্তবায়ন জরুরি। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় গ্যাস সংকটে বিপাকে সাধারণ মানুষ। চট্টগ্রামের সিএনজি পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন। বিপাকে সিএনজি চালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ির চালকরা। গ্যাস সংকটে নগরীতে বন্ধ রয়েছে অনেক ফিলিং স্টেশন। গ্যাসের চাপ কম থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে আবাসিক গ্রাহকদেরও। দ্রুত সংকট সমাধানের দাবি ভুক্তভোগীদের। আমরা গ্যাস পাচ্ছি না, ইনকাম তুলতে পারছি না, নিজের সংসার চালাতে পারছি না, আমরা খুব একটা কষ্টের ভিতরে আছি। এখানে এসে ঘন্টা 2 ঘন্টা বসে আছি, এখন কখন গ্যাস পাবো এখনো তো নিশ্চিত না। 4টা পাম্প গুইরা আমি আইছি, এটি অবস্থা বন্ধ ডাইরেক্ট, এটি তো আইছে ক্ষুদ্র হইলে পাইছি। গ্যাসের সংকটের বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শহীদুল সুমন। সুমন, গ্যাসের সরবরাহ এখন কেমন দেখছেন চট্টগ্রাম এবং মালিক ও চালকরা এই বিষয়ে কি বলছেন?
মারফি, সরবরাহের কথা যদি বলি সেক্ষেত্রে চট্টগ্রাম নগরীর যেসব রিফুয়েলিং স্টেশন রয়েছে তার বেশিরভাগই বন্ধ। যে দু একটি চালু রয়েছে তাতে চাপ এতটাই কম যে আসলে যারা এখানকার কর্তৃপক্ষ রয়েছে তারা আসলে বলছে যে অনেকটা ঝুঁকি নিয়েই তারা পাম্প চালাচ্ছেন, অর্থাৎ 200 ঘনমিটারের নিচে তাদের যে পাম্পের আসলে যে চাপ সেটি আসলে রয়েছে, ফলে যে কোনো মুহূর্তে তাদের যে মেশিনারিজ রয়েছে সেগুলো আসলে বিকল হয়ে যাওয়ার সম্ভাবনার কথা তারা আসলে বলছেন। দেখছেন দীর্ঘ লাইন পাম্পগুলোর সামনে, যেহেতু বেশিরভাগ বন্ধ, যে কয়েকটি খোলা রয়েছে সেখানে দীর্ঘ লাইন রয়েছে, ফলে এখানকার যারা চালক এবং মালিকরা রয়েছেন যানবাহনে তারা আসলে বলছেন যে ঘন্টার পর ঘন্টা তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে পাম্পে এবং একাধিক পাম্প তাদেরকে ঘুরতে হচ্ছে। ফলে এই যে ভাড়ায় চালিত যেসব গাড়ি রয়েছে তারা আসলে বলছে যে তারা ভাড়া পাচ্ছেন না, অনেকেই বলছে যে তাদেরকে ভাড়া ছেড়ে দিতে হচ্ছে, ফলে ইনকামে তাদের একটা ভাটা পড়ছে, অর্থাৎ তাদের যে সংসার, তাদের যে মালিক পক্ষকে আসলে গাড়ির যে ইনকাম দেওয়ার কথা সেই বিষয়গুলোতে আসলে তারা একেবারেই চরম বিব্রতকর অবস্থায় পড়ছেন, বিপাকে পড়ছেন। সরকার প্রধান 9 আগস্ট চট্টগ্রাম সফর এসেছিলেন, তখন আসলে কয়েকদিন চাপ ভালোই ছিল এবং সংকট স্বাভাবিক ছিল বলে আসলে এখানকার যারা চালকরা রয়েছেন তারা অভিযোগ করছেন, এবং প্রধানমন্ত্রীর সফর শেষে এখন আবারও একই ধরনের পরিস্থিতি তারা আসলে পড়েছেন বলে আমাদেরকে এখানকার চালকরা অভিযোগ করছেন। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি আসলে যেটি বলছে, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে যে এলএনজি টার্মিনাল রয়েছে সেখানে একটি ব্রয়লার আসলে ত্রুটিতে থাকায় এই সংকট আসলে তারা মেরামতের চেষ্টা করছেন, যখনই আসলে মেরামত হয়ে যাবে তখনই আসলে সংকট কেটে যাবে বলছে। মারফি, ধন্যবাদ সুমন যুক্ত হবার জন্য। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা আমতলী অংশে ভোগান্তি কমছে না কিছুতেই। গেল শুক্রবার থেকে সড়কের সৃষ্ট গর্তগুলোয় ইট বালু দিয়ে চলছে অস্থায়ী মেরামত। তবে সামান্য বৃষ্টি বা গাড়ির চাকার চাপে আবারও বেরিয়ে আসছে পুরনো ক্ষত। সেই সাথে প্রতিদিন যানজটের ভোগান্তিও পোহাতে হচ্ছে যাত্রী চালকদের। সড়ক ও জনপথ বিভাগ বলছে দ্রুতই শুরু হবে স্থায়ী সংস্কার কাজ। মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি, 5 থেকে 10 এমনকি 20 কিলোমিটারও ছাড়িয়ে যায় যানজট। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আমতলী অংশে এই চিত্র এখন প্রতিদিনের। এই যে যন্ত্রণাটা আমরা করতেছি, এই যন্ত্রণা আবার কয়েকদিন পরে একটু বৃষ্টি হলে মাটি ইটেগুলো আবার মাটি হয়ে যায়। সব দিক দিয়ে ক্ষতি, সময়ের ক্ষতি, তারপরে নিজের স্বাস্থ্যের ক্ষতি, আবার রাত্রে থাকলে আবার ডাকাতি হয়। ঈশ্বর থেকে শুরু করছি, এখন ক্যান্টারম্যান দিলে করতে পারবো যে কারণ কোন জায়গায় ক্যান্টারম্যানের জ্যামটা আপনার দীর্ঘ আজকে 1 সপ্তাহ মতন এভাবে চলতেছে। ভোগান্তির কারণ বেহাল সড়ক। প্রায় কোটি টাকা ব্যয়ে রাস্তায় তৈরি হওয়া গর্ত মেরামতের চেষ্টা চলছে। এই কারণে একদিকে মেরামত স্থলে ধীরগতিতে চলছে যানবাহন আর দীর্ঘায়িত হচ্ছে যানজট। অন্যদিকে বৃষ্টি নামলে বা গাড়ির চাকার চাপে ইট বালু সরে আবারও বের হয়ে আসছে রাস্তার গর্ত। ইট বালুতে কাম হইব না, এটা হলো হাইওয়ে রোড, এটা হলো ওভার রাস্তার রোড, এটাতে শক্ত করে ঢালাই দিতে হবে। ইট বালু দিয়ে কাজ করতেছে, চাক্কার বাড়ি বাড়ি চলে যেতেছে, টাকার আমগরও কষ্ট হইতেছে। যাত্রী চালকদের ভোগান্তি শুধু নয়, প্রভাব পড়েছে সড়কে দায়িত্বরত হাইওয়ে পুলিশের উপরও। প্রতিদিনের যানজটের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন তারা। রাস্তা কুটির জন্য একটু ঝামেলা হয়েছে, আমরা কাজ করতেছি, আমাদের সর্বত্র পুলিশ আছে, ইনশাল্লাহ দ্রুত সমাধান আশা করি যে হবে। সড়কের এই গর্তগুলো আপাতত ইট বালু দিয়ে সংস্কার করা হলেও অল্প বৃষ্টিতেই নষ্ট হয়ে যাচ্ছে সেই সংস্কার। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে, আর কতদিন জোড়াতালি দিয়ে চলবে ঢাকা চট্টগ্রামের এই গুরুত্বপূর্ণ মহাসড়ক। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর একই স্থানে এমন গর্তের সৃষ্টি হয়। প্রশ্ন উঠেছে, অস্থায়ী এই সংস্কার দিয়ে আর কতদিন চলবে? সড়ক ও জনপথ কর্মকর্তা জানালেন, বৃষ্টির মৌসুম শেষ হলেই স্থায়ী সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। আমরা স্থায়ী সমাধানের জন্য অলরেডি আমরা প্রস্তাব প্রেরণ করে দিয়েছি। প্রস্তাব পাশ হওয়া সাপেক্ষে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আমরা কনক্রিটের পেভমেন্ট এটাতে আমরা করে দিতে সক্ষম হব। অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ এই অংশের স্থায়ী সংস্কার চান চালক যাত্রীরা। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। দর্শক, এই ভোগান্তির বিষয়ে আরো তথ্য জানাতে কুমিল্লা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী খোকন চৌধুরী। খোকন চৌধুরী, মহাসড়কে আজও যানজট রয়েছে কিনা এবং যাত্রী ও চালকরা কি বলছেন এই বিষয়ে?
মারফি, আমরা সকাল থেকেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকার বিভিন্ন অংশে ঘুরে দেখেছি। যানজট কিন্তু সকালের দিকে কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সেই যানজটের চিত্র এখন অন্তত 8 থেকে 10 কিলোমিটারে দাঁড়িয়েছে। অর্থাৎ এখানে কিন্তু যে সংস্কার কাজ চলছে সেই সংস্কার কাজের জন্য কিন্তু থেমে থেমে যানবাহন চলছে। ফলে এই যে আসলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে বাড়তি গাড়ির চাপ, সেই চাপের কারণে কিন্তু এই যতই বেলা বাড়ে তার সঙ্গে সঙ্গে কিন্তু যানজটের যে চিত্র সেটিও বাড়তে থাকে। তো যাত্রী চালকরা যেটি বলছেন, আসলে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যদি রাত দিন 24 ঘন্টা লাগিয়ে যাতে এই দ্রুত এই সংস্কার কাজ সম্পন্ন করা হয় এবং সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে সেই দাবিটুকু কিন্তু উঠে আসে। তবে এই যে অস্থায়ী সংস্কার সেটি নিয়েও কিন্তু আসলে চালক এবং যারা স্থানীয় রয়েছেন তাদের মধ্যে কিন্তু আসলে একটি বিরূপ মন্তব্য আমরা সকাল থেকেই শুনতে পেয়েছি যে আসলে যেভাবে সংস্কার করা হচ্ছে কোটি টাকা ব্যয়ে, এই সংস্কার কিন্তু একটু বৃষ্টি হলেই ধুয়ে মুছে কিন্তু সেই আবার আগের জায়গায় পৌঁছে যায়। ফলে যে ভোগান্তির চিত্র সেটি কিন্তু আসলে বরাবরই থেকে যাচ্ছে। তাই যাত্রী চালকদের দাবি যাতে দ্রুত এই কাজটির স্থায়ী সমাধান করা হয়। মারফি। খোকন চৌধুরী, ধন্যবাদ আপনাকে। বরিশালে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিষয়ে আরো তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাউসার হোসেন। কাউসার, এই যে ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটলো, এই বিষয়ে আপনার কাছ মাধ্যমে একটু বিস্তারিত তথ্য জানতে চাই। মারফি, এখানে যারা আদালতে কাজ করেন বা যারা আইনজীবীরা আছেন, যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, তারা যেমনটা জানিয়েছেন যে সকাল 10:30টার কিছু সময় পরে বরিশাল জেলা ও মহানগর দায়রা জজ আদালতের যে প্রধান ফটক রয়েছে সেটির অভ্যন্তরেই কিন্তু একটি বিকট শব্দ পায় এবং শব্দের পরে একটি বিস্ফোরণ ঘটে এবং এখানে যারা ছিলেন তারা জানিয়েছেন একটি ককটেলে বিস্ফোরণ ঘটনা ঘটেছে। তবে এর পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, যারা থানা পুলিশ রয়েছেন, তারপর ক্রাইম সিনের সদস্যরা রয়েছেন, বিশেষ করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার থেকে শুরু করে র্যাবের সিও, সবাই কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এখন পর্যন্ত আসলে তারা এই বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি আসলে কি ঘটনা ঘটেছে বা ককটেলের বিস্ফোরণ কিনা বা অন্য কোনো বিস্ফোরণ কিনা। তবে তারা বিষয়টি পর্যবেক্ষণ করে দেখছেন এবং ক্রাইম সিনের সদস্যরা কিন্তু এখান থেকে আলামত সংগ্রহ করছেন এবং পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে এই ঘটনার সাথে যারা জড়িত বা যারা কি কারণে ঘটনাটি ঘটানো হয়েছে সেটি আসলে তারা বলতে পারবেন। তবে পুরো আদালত চত্বরে কিন্তু সিসিটিভি ফুটেজ ক্যামেরা রয়েছে এবং তারা সেই সিসিটিভি ফুটেজের ক্যামেরাও পর্যবেক্ষণ করছেন এবং তারা জানিয়েছেন যে খুব দ্রুত সময়ের মধ্যেই এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত সেই যারা আছেন বা যারা এই ঘটনা ঘটিয়েছেন সেটি বের করা যাবে। এটি কোনো সাধারণ ঘটনা নাকি কোনো নাশকতার চেষ্টা সেটিও আসলে বের করা যাবে। মারফি। কাউসার, আপনাকে ধন্যবাদ। শেরপুরের শ্রীবর্দী উপজেলার সিঙ্গাবরুনা ইউনিয়নে কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এখন নিজেই চিকিৎসার অপেক্ষায়। নিচু জায়গায় নির্মাণ করায় বছরে প্রায় 6 মাস পানির নিচে থাকে ভবনটি। এতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন হাজারো মানুষ। পানিতে ভাসছে সরকারের কোটি টাকা ব্যয়ে নির্মিত স্বাস্থ্যসেবা কেন্দ্র। গত 3 বছর ধরে বর্ষা এলেই পানিতে তলিয়ে থাকে শেরপুরের শ্রীবর্দী উপজেলার সিঙ্গাবরুনা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। নিচু স্থানে নির্মিত হওয়ায় সামান্য বৃষ্টিতে হাঁটু পানি জমে ভবনের ভেতরে। এতে নষ্ট হচ্ছে আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম। বছরে প্রায় 6 মাস এমন অবস্থা থাকায় কার্যত অচল হয়ে পড়েছে স্বাস্থ্য কেন্দ্রটি। শুধু ভবন নয়, এখানে আসার সড়কটিও পানির নিচে। এমন পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে ব্যাহত হচ্ছে নিয়মিত চিকিৎসা সেবা। হাসপাতালে কোনো ডাক্তার নাই, কোনো মনে করেন চিকিৎসার ব্যবস্থা নাই বা মনে করেন কোনো সুবিধাই পাচ্ছি না। হাসপাতালের অবস্থা ভিডিও দেখেন, 1 হাঁটু নিচে পক্ষে 1 হাঁটু পানো হবে কিন্তু কোনো সময় মনে করেন ডাক্তার আসে না। 3 বছর হতে আমরা কিছুই পাই না। পানির অবস্থায় এই অবস্থায় কোনো চিকিৎসাও পাই না, ওষুধপত্রও পাই না। রাস্তা পানি 1 হাঁটু। যদি সরকার এটা কোনো ব্যবস্থা করলো হনি তাহলে তো মনে করেন যে রাস্তার মধ্যে আর পানি থাইলো না হনি। স্থানীয়দের অভিযোগ, একসময় এই স্বাস্থ্যকেন্দ্রেই ছোটখাটো রোগের চিকিৎসা, টিকা ও স্বাভাবিক প্রসব সেবা মিলত। এখন কেন্দ্রটি অচল হয়ে পড়ায় সামান্য চিকিৎসা সেবার জন্যও ছুটতে হচ্ছে শহরে। জলাবদ্ধ হওয়ার কারণে দেখেন আপনি হসপিটাল ভিতর গুলাতেও ফাঙ্গাস জমে আছে। হসপিটালে আগে চিকিৎসা করতে হবে, তারপরে না মানুষের চিকিৎসা করতে হবে। কোনো চিকিৎসা সেবা আমরা পাই না। আমরা দীর্ঘদিন থেকে এদের ভুক্তভোগী। গরিব মানুষ কোথায় যাব, বক্সবন্ধের বুদ্ধি যান একবার হাসপাতাল হলে আমার পক্ষে ভালো। স্থানীয় জনপ্রতিনিধিরাও বলছে কেন্দ্রটি বন্ধ থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
20-25 বছর আগে হাসপাতালটা আমাদের চালু হয়েছিল। গত 3 বছর যাবৎ হাসপাতালটা অকেজ হয়ে পড়ে আছে। আমার এলাকার আমার ইউনিয়নের কোনো লোকে কোনো সেবা পাচ্ছে না। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় জানায় কেন্দ্রটির অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তাই ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে পুনর্নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন পাঠানো হয়েছে। ইতিমধ্যে আমরা এই সিঙ্গাপুরমন্না এমডব্লিউসিটা পুনর্নির্মাণের জন্য ইতিমধ্যে ঊর্ধ্বতন দপ্তরে আমরা প্রস্তাব প্রেরণ করেছি। আশা করা যায় যে যদি পুনর্নির্মাণ হয় তাহলে লোকবল নিয়োগ দিয়ে পুরো পরিষেবা চালু করা সম্ভব। স্বাস্থ্যকেন্দ্রটি দ্রুত সময়ের মধ্যে সংস্কার ও সড়কের কাজ শেষ করে আবারও চালুর দাবি স্থানীয়দের। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। আন্তর্জাতিক সংবাদ। দখলকৃত পশ্চিম তীরে অভিযান ও ধরপাকড় আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। নিপীড়নের মাত্রা বাড়িয়েছে অবৈধ বসতি স্থাপনকারীরাও। মঙ্গলবার বেথলহেম, জেনিন, রামাল্লা, কালকিলিয়া ও পূর্ব জেরুজালেমে ধরপাকড় চালায় আইডিএফ। আটক করে 2 শিশুসহ 23 ফিলিস্তিনিকে। এদের মধ্যে 16 বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোর রয়েছে। মাসাফে গুড়িয়ে দেওয়া হয়েছে 12টি ফিলিস্তিনি মালিকানাধীন গুদাম ও কৃষি স্থাপনা, একটি স্কুল, বসতবাড়ি সহ বেশ কয়েকটি স্থাপনা ভেঙে ফেলার নোটিশও দেওয়া হয়েছে। নাবলুসের কাছে বুরকা শহরে ইসরায়েলি অভিযানে আহত হয়েছে 2 শিশুসহ 6 ফিলিস্তিনি। আশেপাশের আরও কয়েকটি ফিলিস্তিনি গ্রামে হামলা চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। নির্মাণের অনুমতি না থাকার অভিযোগে তুবাসের কাছে একটি কৃষি স্থাপনাও ভেঙে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ইরান সংকট সমাধানে আবারও জোর তৎপরতা চালাচ্ছে মধ্যস্থতাকারীরা। মঙ্গলবার তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বৈঠক করেছেন তিনি। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী সহ দেশটির অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সাথেও আলোচনা করেন নাকভি। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান ও কাতার। তাদের কূটনৈতিক তৎপরতায় সংকট সমাধানের প্রত্যাশা বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাকিস্তানের দাবি, একটি সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছে তারা, তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি তেহরান। ভূমিকম্পে বিপর্যস্ত কলম্বিয়ার সময়ের সাথে পাল্লা দিয়ে চলছে উদ্ধার কাজ। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 254 জনে। ধসে পড়া ভবনের নিচ থেকে জীবিত ও মৃতদের উদ্ধারে তৎপর জরুরি বাহিনী। সহায়তায় কাজ করছে স্বেচ্ছাসেবীরাও। ধ্বংসস্তূপের ভেতর আটকা পড়া জীবিতদের দেওয়া হচ্ছে খাবার ও পানি। এখনও নিখোঁজ 3500-এর বেশি মানুষ। উদ্ধারকৃত মরদেহগুলোর বেশিরভাগই মিলেছে দক্ষিণের পেরেইরা ও কালি শহরে। স্থানীয় প্রশাসনের হিসাব অনুযায়ী শুধু পেরেইরাতেই নিহতের সংখ্যা শতাধিক। কালি শহরে ধসে গেছে কমপক্ষে 45টি অবকাঠামো। বেঁচে যাওয়াদের দ্রুত পাঠানো হচ্ছে হাসপাতাল ও আশ্রয় কেন্দ্রে। দুর্গতদের সহায়তায় 12 টন ত্রাণ পাঠিয়েছে প্রতিবেশী দেশ পেরু। পাঠাবে উদ্ধারকারী দলও। বিধ্বস্ত কলম্বিয়ায় এখনও জারি রয়েছে জরুরি অবস্থা। ভয়াবহ ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চল। মঙ্গলবার শিকাগোর দক্ষিণ থেকে ইন্ডিয়ানা পর্যন্ত আঘাত হানে শক্তিশালী ঝড়। বেশ কয়েকটি এলাকায় জারি করা হয়েছে টর্নেডো সতর্কতা। ঘন্টায় প্রায় 160 থেকে 177 কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। উপড়ে পড়েছে গাছপালা, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা। ইন্ডিয়ানার পোর্টেজে ঝড়ের সময় একটি বাড়িতে বিস্ফোরণে 1 জন নিহত হয়েছেন। দুর্যোগের প্রভাবে শিকাগো ও উত্তর পশ্চিম ইন্ডিয়ানায় বিদ্যুৎহীন হয়ে পড়েছেন প্রায় 5,75,000 মানুষ। দর্শক, এ ছিল যমুনা নিউজে।